এই সরকার তার শর্ত হিসেবে আগামী ইলেকশনে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন বলতেছে যে এই শর্ত পালন করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে। 2007 সালে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন। দল গঠন হয়েছে মাত্র 7 দিন, এর ভিতরেই শুরু হয়েছে নানান ধরনের হট্টগোল। একই শুরু হলো, সোহেল তাজ ও ডিপি নূর একই বলল, লেও শালা এবার সামলাও বাবা। কি শুরু হলো দেশে? শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনতে নানান ধরনের উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে দেশে। প্রিয় দর্শক, এখন বাংলাদেশে কি চলছে আপনি জানলে অবাক হবেন। পুরো ভিডিওটি দেখুন, তাহলে পুরো ইতিহাস সহ আপনি অনেক ইন্টারেস্টিং কিছু জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, মূল ভিডিওটিতে শুরু করব। তবে ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সরকার তার শর্ত হিসেবে আগামী ইলেকশনে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে। নির্বাচন কমিশন বলতেছে যে এই শর্ত পালন করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে। 2007 সালে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন। সেই দলের নাম কি ছিল? নাগরিক শক্তি। তাই নিরপেক্ষতার এখন কি দেখলেন? নিরপেক্ষতার কলা দেখাইলো না। এই যে নির্বাচনের ভিতর দিয়ে আওয়ামী লীগ ফিরে আসার দরজাকে উন্মুক্ত করা হচ্ছে, তারা তো এখন আরো শক্তিশালী হচ্ছে, তাদের মনোবল দৃঢ় হচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে। তাদের প্রথম এবং প্রধান কাজই হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা। আপনারা 32 নম্বর ভাঙতে গেছেন, আপনাদের ঘরবাড়ি ভাঙা হবে না। আপনারা জাতীয় পার্টির কার্যালয়ে তাদের সমাবেশ পণ্ড করতে গেছেন, আপনাদের উপরে তারা হামলা করবে না, আক্রমণ করবে না। আমাদের যারা শহীদ হয়েছেন ভাই বোনেরা, তারা কি কখনো ফিরে আসবেন? আসবেন না। এখনো হাসপাতালের বেডে আমাদের আহত ভাই বোনেরা কাতরাচ্ছেন। গত পরশুও আমাদের একজন ভাই শাহাদাত বরণ করেছেন। রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদের শহীদ ভাই বোনদের যে আহাজারি পরিবারের, সেই আহাজারি এখনো থামে নাই। আহতদের যে আহাজারি, আহতদের যে কাতরতা, সেটা এখনো কাটে নাই। তার আগেই আমরা শুনতেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে। আমরা দেখলাম যে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা লেকচার দিচ্ছেন যে আওয়ামী লীগ আর বাংলার মাটিতে কখনো ফেরত আসবে না। আমাদের উপদেষ্টাদের অনেককেই দেখতেছি বিশাল বিশাল স্ট্যাটাস মারতেছে যে আওয়ামী লীগ আর বাংলার মাটিতে ফিরে আসবে না। আওয়ামী লীগকে কীভাবে চিরতরে নির্মূল করা যায়, ফ্যাসিবাদকে নির্মূল করা যায়, এটা নিয়ে নাকি তারা কাজ করতেছে। তারা এই সমস্ত কথাবার্তা তখনই বলে যখন আমরা রাজপথে আন্দোলন করি, রাজপথে যখন আমরা কর্মসূচি দিই আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য, তখন তো এই উপদেষ্টাদের নিজেদের ইমেজ বাঁচাইতে হবে, তখন তারাও বিপ্লবী স্ট্যাটাস দেয়। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই সরকারের জায়গা থেকে আপনারা কি স্বপ্রণোদিত হয়ে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য তৎপর কোনো কার্যক্রম দেখেছেন? দেশের মানুষের কাছে আমার ডাইরেক্ট প্রশ্ন, এই সরকারের উপদেষ্টাদের জায়গা থেকে আপনারা কি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য কোনো তৎপর উদ্যোগ দেখেছেন? দেখেন নাই। এবং এই যে আগামী নির্বাচনে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বললেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কিনা, এই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের, এই সিদ্ধান্ত উনার না। এবং বললেন এটা নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন কি দেখবে সেটা তো আমরা দেখলামই। নির্বাচন কমিশন বলতেছে যে এই শর্ত পালন করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে, নির্বাচনে আসতে পারবে। আওয়ামী লীগের ব্যানারকে ব্যবহার করে, আওয়ামী লীগের দলকে ব্যবহার করে যারা নির্বাচন করবেন, ইলেকশন করবেন, তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মিশন কি, ভিশন কি? আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতেছি, ইচ অ্যান্ড এভরি ওয়ান যারাই আওয়ামী লীগের ব্যানারে ইলেকশনে আসতে চান বা আসতেছেন বা আসবেন, তাদের প্রথম এবং প্রধান কাজই হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা। প্রথম এবং প্রধান কাজ। তাহলে এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা, পলিটিক্যালি তাকে এস্টাবলিশ করা, এই কাজে যারা সহযোগিতা করতেছে আমরা তাদেরকে কি বলতে পারি? তাদেরকে আমরা এখন কি বলবো? তাদেরকে তো অবশ্যই আমরা মুনাফেক বলবো, গাদ্দার বলবো, বেঈমান বলবো। শহীদের রক্তের সাথে বেঈমানি করতেছে, মুনাফেকি করতেছে, গাদ্দারি করতেছে। আওয়ামী লীগ ফিরে আসার সিদ্ধান্ত আওয়ামী লীগ নিবে মানে কিছু? আওয়ামী লীগ মানেই তো দিল্লি, আওয়ামী লীগ মানেই তো আপনার বিজেপি সরকার। তাহলে এই সিদ্ধান্ত দিল্লির হাতে ছেড়ে দেয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। তার মানে কি উনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এই পর্যায়ে দিল্লির সাথে ক্ষমতার ভাগাভাগি নিয়ে কি একটা নেগোসিয়েশনে চলে আসলেন? আমরা তো তাই দেখি। আমরা ভেবেছিলাম যে এইটা একটা নিরপেক্ষ সরকার হবে, যারা অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটা শক্তিকে সাথে করে নিয়ে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করবে। কিন্তু আমরা দেখলাম, ভুলে গেলে চলবে না যে 2007 সালে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন।
সেই দলের নাম কি ছিল? নাগরিক শক্তি। তো উনার ভিতরে যে ক্ষমতার কোনো মোহ নাই, হ্যাঁ, উনার ভিতরে যে দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নাই, এটা আপনি কিভাবে বুঝবেন? উনার ভিতরে না থাকতে পারে, কিন্তু উনাকে নিয়ে অনেকের তো সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা, সেই কার্যক্রম থাকতে পারে, খুবই স্বাভাবিক। তা না থাকলে উনি কিভাবে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হলেন? উনার থাকুক বা না থাকুক, স্বাভাবিকভাবেই থাকতে পারে, যেটা আমরা 2007 সালের ঘটনা থেকে দেখলাম। অন্যদের তো আছে, এই জন্যই তো উনাকে বসাইছে। উনি হয়তো দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান না, আবার ক্ষমতায় আসতে চান না, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে। কিন্তু অন্যদের ইন্টারেস্টের জায়গা থেকে যেভাবে উনি ক্ষমতায় আসেন, অন্যদের ইন্টারেস্টের জায়গা থেকে তো উনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাইতেই পারেন। মানুষ এখন তো আমরা ওনাকে তো নিরপেক্ষভাবে সেখানে আর বিবেচনা করতে পারি না, সেটাই বলতেছি। কারণ ওনারা প্রথম দিকে যেভাবে নিরপেক্ষতার কথা বলেছেন, যে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটাকে নিরপেক্ষ করতে হবে, সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যারা এতদিন নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বের করে দাও। সংস্কার কমিশনে যেই ছাত্রদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে সংস্কার কমিশনকে নিরপেক্ষ রাখতে হবে, সুতরাং এখানে কোনো রাজনৈতিক দলের কাউকে রাখা যাবে না। উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ রাখতে হবে, সুতরাং এখানে রাজনৈতিক কাউকে রাখা যাবে না। এগুলো বলে বলে নাগরিক কমিটিকে নিরপেক্ষ রাখতে হবে, এখানে কোনো রাজনৈতিক দলের কাউকে রাখা যাবে না। তাই নিরপেক্ষতার এখন কি দেখলেন? নিরপেক্ষতার কলা দেখাইলো না। এখন দেখতেছেন যে এই কথা বলে বলে ওনারা নিজেদের রাজনৈতিক দল গঠন করলেন। বাংলাদেশের ইতিহাসে নিরপেক্ষতার কথা বলে সবচেয়ে বড় মায়াস কাজ যেই গভর্নমেন্ট করেছে তারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট। বিগত সময়ে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে তাদের কিন্তু একটা কমিটমেন্টের জায়গা ছিল। তারা পিরিয়ড চলাকালীনই কিন্তু কোনো রাজনৈতিক দল গঠন করেন নাই। তাদের পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে কিন্তু কোনো রাজনৈতিক কর্মচক্রম, নির্বাচন বা দলে যায় কিন্তু ঢোকেন নাই। কিন্তু এই সরকার নিরপেক্ষতার গান গেয়ে দলে থাকা অবস্থায় রাজনৈতিক দল তৈরি করল, এবং এই রাজনৈতিক দল দিয়েই এই সরকারের আন্ডারেই নাকি তারা আবার ইলেকশনে যাবে, এই সরকারই নাকি আবার সংস্কার করবে। আমি একটা প্রশ্ন রাখতেছি, দেখেন আমাদের এত সব সংস্কার, এত সব যে পরিবর্তন, সব কিছুর উদ্দেশ্য কি? ক্ষমতা কাঠামোর ভারসাম্য, একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা কাঠামো, তাই তো নাকি? তাই না? তাহলে সেটাই যদি হয়, তাহলে যেই সরকার নিজেরা ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল তৈরি করে, যেই সরকার নিজেরা ক্ষমতায় আছেন এবং তাদের তৈরি রাজনৈতিক দলকে নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে, এক গ্রুপ ক্ষমতায় আর এক গ্রুপ নির্বাচনে, তাহলে তারা কি নিরপেক্ষ? সরকারই যদি নিরপেক্ষ না হয় এবং কোট আনকোট মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে সরাসরি বলেন যে ছাত্রদের দল গঠন প্রক্রিয়ায় তার সম্মতি আছে, ছাত্রদেরকে দল গঠন করতে না দেওয়া হলে অন্য অভ্যুত্থানে অংশগ্রহণ করে রাজনৈতিক দল আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে, এবং যেই নতুন রাজনৈতিক দলের যে কার্যক্রমের সূচনা সেটা অন্য উপদেষ্টারা সেটাকে সেলিব্রেট করে পাবলিকলি একটা পক্ষ নিয়ে, তাদের কি এই নৈতিকভাবে নিরপেক্ষ সংস্কার বা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের সেই অধিকার কি থাকে? এখনও এই প্রশ্নটা আমি রাখছি। এই প্রশ্নটা আমি বাংলাদেশের কোটি কোটি জনগণের কাছে রাখছি যে এই সরকার কি সেই সংস্কারের নিরপেক্ষতা সেই জায়গাটা রাখে কিনা। আপনারা সেই প্রশ্নের উত্তর দিবেন। বরঞ্চ আমরা যেটা দেখলাম, নিরপেক্ষতার কথা বলে অভ্যুত্থানে অংশগ্রহণকারী অন্য দল এবং শক্তিগুলোকে তারা রাষ্ট্র সংস্কারের কার্যক্রম, রাষ্ট্র পরিচালনা থেকে দূরে রেখেছে, কৌশলে দূরে রেখে তারা এখন রাজনৈতিক দল গঠন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য তারা এখন কাজ করতেছে। তো সেই জায়গা থেকে বলবো যে আমি যেটা বলবো দেখেন সেটা বাস্তবে হয় কিনা। 2 মাস 3 মাস আগে যা বলেছিলাম এখন তো দেখতেছেন বাস্তবে হচ্ছে। বলি নাই যে তারা রাজনৈতিক দল গঠন করছে তো, তারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে তো। এখন বলতেছি যে এই সরকার যে আপনার শর্ত নিয়ে ক্ষমতায় বসেছে, তার শর্ত হিসাবে আগামী ইলেকশনে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে। এই গণহত্যাকারী খুনি মাস্টার মাইন্ড তাদের সাথে তারা পার্লামেন্ট শেয়ার করবে, এবং সেই শর্ত অনুযায়ী তাদেরকে রাজনৈতিক দল গঠন করতে দেওয়া হয়েছে। দেখেন এক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে বলি যে এই যে তাদেরকে রাজনৈতিক দল গঠন করতে দেওয়া হলো, এই ইন্টারিম গভর্নমেন্ট চলাকালীন সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করে আবার সরকার থেকে পদত্যাগ করে আসলো। উনি কি আমাদের যে উপদেষ্টা ছিলেন, ছাত্রদের পক্ষ থেকে গেছিলেন বলা হচ্ছে, উনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? উনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণকে বন্ধ করে আসতে পেরেছেন? পারেন নাই। এইটাই কিন্তু এই জিনিসগুলোকে ইন্ডিকেট করেছে, পারেন নাই, করবে না। সুতরাং ক্ষমতার জন্য
শহীদদের রক্তের সাথে যারা সমঝোতা করতেছে, শহীদদের আহত ভাইদের সাথে যারা সমঝোতা করতেছে, আমি দেশের মানুষকে বলবো যে আপনাদেরকে এই জায়গাটা একটা সচেতন ভূমিকা পালন করতে হবে, সচেতন হইতে হবে। আর আওয়ামী লীগকে এইভাবে করে আগামী নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসবে। আওয়ামী লীগ ফিরে আসলে কী হবে? আমি জনগণের উদ্দেশ্যে, বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে এই কথাটা বলেছি যে আওয়ামী লীগ ফিরে আসলে কী হবে। এই যে নির্বাচনের ভিতর দিয়ে আওয়ামী লীগ ফিরে আসার দরজাকে উন্মুক্ত করা হচ্ছে, এখন আওয়ামী লীগের যারা রাজনীতি করে তারা সাহস পাচ্ছে না, আওয়ামী লীগের যারা ব্যবসায়ী তারা সাহস পাচ্ছে না, আওয়ামী লীগের যারা আমলা তারা কি সাহস পাচ্ছে না? তারা তো এখন আরও শক্তিশালী হচ্ছে, তাদের মনোবল দৃঢ় হচ্ছে। কি হবে দেখেন, এই যে একটা ক্যাওয়াস সিচুয়েশন, ডিসঅর্ডার, পলিটিক্যাল অস্থিরতা সৃষ্টি হলে যদি সিচুয়েশনকে ট্যাকেল না দেওয়া যায়, তাহলে এই গভর্নমেন্টে যারা আছেন এখন তারা কিন্তু শু করে ফ্লাই করে কিন্তু বিদেশে চলে যাবে, এবং অন্যরা কিন্তু তাদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে ফেলেছে। রাজনৈতিক দল তারা সেখানে অলরেডি আশ্রয় নিয়ে ফেলেছে, সেখানে আশ্রয় নিবেছে।